শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের ভেন্যু ডাম্বুলায় পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ জিততে বদ্ধপরিকর টাইগাররা, বললেন খালেদ মাহমুদ সুজন। প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। রঙিন পোশাকে অভিষেকের অপেক্ষায় এই তরুণ। ফুটবলের উন্নয়নে চীন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একত্রে কাজ করবে বাফুফে। প্রাধান্য পাবে নারী ও পুরুষ ফুটবলের বিভিন্ন বয়স ভিত্তিক দল। দেশের হকিতে চলছে নতুন নাটক। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর স্পন্সরশিপের টাকা পরিশোধ নিয়ে ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পাল্টাপাল্টি অভিযোগ। এবং প্রতিশোধের মিশনে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভোরে চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার নতুন লক্ষ্য টাইগারদের। এবারের মিশন ওয়ানডে সিরিজ লঙ্কাবধ। প্রথম ওয়ানডের ভেন্যু ডাম্বুলায় পৌঁছে অনেকটাই ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। মেহেদী হাসান মিরাজ যোগ দেয়ায় পুরো দলের শক্তি বৃদ্ধি পাবে বলেই মনে করেন তিনি। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। আমার নাম কি বলো? প্রিয় সন্তান সাহেলের সাথে মুঠোফোনে এভাবেই রাতে টিম হোটেলে ক্লান্তির মাঝে প্রশান্তি খুঁজে নিচ্ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কলম্বো থেকে বাসে দীর্ঘ ক্লান্তির পর সন্ধ্যায় হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে ক্রিকেটাররা নৈশ ভোজনে বের হন। কিন্তু মাথা থেকে পুরো দলের ক্রিকেটাররা একটা ব্যাপার বের করার জন্য উপায় খুঁজে পাচ্ছে না। তা হলো টেস্টে অবিস্মরণীয় জয়ের পর ওয়ানডে সিরিজে জিততে চায় টাইগাররা, যা সাফ জানিয়ে দিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ওয়ানডে ফরম্যাটটাতে আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ। তার মধ্যে প্রাপ্তিটা ছিল আমাদের এই টেস্ট ম্যাচটা জয়। যদিও ওই অর্থে বলতে গেলে আমাদের সিরিজটা খুব জরুরি হয়ে গেছিল। ফার্স্ট টেস্ট ম্যাচটা আমরা হয়তো আরো ভালো করতে পারতাম, হয়তো সিরিজটা আমরা ভালো করি নাই। তারপর যেভাবে ছেলেরা কাম ব্যাক করছে, দ্যাটস ভেরি ফ্যাবুলাস আসলে। তো আশা করি যে ওয়ানডেতে আমরা দারুণভাবে শুরু করবো, সেটা বিশ্বাস আমাদের আছে। গত বছর আভিজাত্যের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড বধের নায়ক মেহেদী হোসেন মিরাজ টেস্টে নিয়মিতই সদস্য, তাই তার গায়ে ট্যাগও লেগেছে তিনি সাদা পোশাকের ক্রিকেটার। কিন্তু লঙ্কানদের ওয়ানডে দলে একাধিক ব্যাটসম্যান বাহাতি হয় দুদিন হয়নি ঢাকায় পা রাখা মেহেদী হোসেন মিরাজকে উড়িয়ে নিয়ে এসেছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার টপ অর্ডারে 5-6টা লেফট হ্যান্ড ব্যাটসম্যান আছে, ওই চিন্তা করে আসলে একটা ব্যাকআপ লেফট অফ স্পিনারকে রাখা। আর মিরাজ যেহেতু ওই কন্ডিশনটা খেলে গেছে জানি এখন, তো এই জন্যই ফিরে নিয়ে আসা। যদিও 2-3 দিন আগেই মাত্র গেল, আবার নিয়ে আসা। মানে প্র্যাকটিস ম্যাচটা থেকে আমাদের একটু আসলে যখন আমরা চিন্তা করে কথা বললাম, কোচ ক্যাপ্টেন কথা বলছে, তখন আমরা ডিসিশন নিয়েছে যে একটা অফ স্পিনার থাকলে ভালো হবে। দু দলের ওয়ানডে সিরিজ হবে আপোষহীন লড়াই, তাই উত্তাপ পাওয়া গেছে প্রস্তুতি ম্যাচেই। ডাম্বুলা সম্বন্ধে আমাদের একটু আইডিয়া আছে। সবচেয়ে বড় কথা, যেহেতু আমাদের 3 শ্রীলঙ্কান মানে মারিও, সামারাবিরা, চান্দিকা তো আছেই, তাদের কন্ডিশনটা সম্বন্ধে আইডিয়া আছে। এবং আমাদের প্লেয়াররা যেহেতু খেলে গেছে এই সম্বন্ধে আইডিয়া আছে, উইকেট সম্বন্ধে আইডিয়া আছে। তো তারপরেও কালকে প্র্যাকটিসে উইকেটে গিয়ে দেখতে পারবো ম্যাচের উইকেটটা কিরকম বানিয়েছে ওরা আমাদের জন্য। আসলে ডাম্বুলায় ম্যাচ হবে দিবারাত্রি। ব্যাপারটি মাথায় রেখে শুক্রবার সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলে যোগ দিতে এরই মধ্যে শ্রীলঙ্কা গেছেন এই অলরাউন্ডার। ফলে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়ালো 17। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দেশে ফিরে আসেন মিরাজ। আগামী 27 মার্চ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে শ্রীলঙ্কায় ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হলেন মিরাজ। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হবার পর থেকে 7 টেস্ট খেললেও রঙিন পোশাকে এখনো অভিষেক হয়নি মিরাজের। মূলত শ্রীলঙ্কা দলে বেশ কজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় মিরাজ কার্যকর হবে বলেই তাকে দলে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত 27 লিস্ট এ ম্যাচে 20 গড়ে 481 রান এবং 29 গড়ে 27 উইকেট নিয়েছেন মিরাজ। মিরাজের পরিবর্তে ইমার্জিং কাপের দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব 19 দলের অফ স্পিনার নাইম হাসান। ঘরোয়া ক্রিকেটে প্রশংসনীয় হলেও নির্বাচকদের সুনজর যেন নেই তার ওপর। 2013 সালের সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা শাহরিয়ার নাফিস তবুও দমে যাননি।
জাতীয় লীগ আর বাংলাদেশ ক্রিকেট লিগের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও রানের ফোয়ারা ছোটাতে প্রস্তুত নাফিস। শক্তিশালী এই দল তৈরির মাধ্যমে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রায় 4 বছর হতে চলল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সংগ্রামের সময়টাতে টপ অর্ডারের অপরিহার্য নাম হয়ে ওঠা সেই শাহরিয়ার নাফিসই এখন যেন শুধু ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়। বয়সটা 32 ছুঁই ছুঁই, বয়স আর জাতীয় দলের বন্ধুর পথ সব মিলিয়ে সমালোচকদের অনেকেই লিখে দিয়েছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু নাফিস তো যোদ্ধা, তার ফিটনেস ধরে রাখা ক্রিকেট পাড়ায় এখনো প্রশংসিত, সঙ্গে ঘরোয়া ক্রিকেটে আকাশচুম্বী ফর্ম। কদিন আগে শেষ হওয়া বিসিএল এ ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গিও পরিণত। এই মুহূর্তে টিমের মধ্যে জায়গাটা করে নেওয়াটা খুব সহজ একটা কাজ না। তবে আমি যদি পারফরমেন্স করতে থাকি, যদি কোনো সময় দলে জায়গা খালি হয়, তখন হয়তো আমাকেই বিবেচনা করা হবে, এটা আমি বিশ্বাস করি। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কথায় একটা আকুতি স্পষ্ট, শুধু বিসিএল এনসিএল এ খেলাই নয়, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার তীব্র আকাঙ্ক্ষা আছে তার, সেটা হোক না এ দলের হয়েই। এ দলের দিকে বিসিবির সুদৃষ্টি দিলে আব্দুর রাজ্জাক, নাইম ইসলাম, তুষার ইমরানদের মতো পরীক্ষিতরা আবারও নিজেদের প্রমাণের মঞ্চ পেতেন বলেই বিশ্বাস শাহরিয়ার নাফিসের। প্রত্যেকটা টেস্ট প্লেইং কান্ট্রিতে কিন্তু একটা পার্মানেন্ট এ দল থাকে এবং তারা সারা বছরই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, অ্যাটলিস্ট অফ সিজনে ব্যস্ত থাকে। তো যারা ন্যাশনাল টিমে নেই, যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে এবং ভালো পারফরমেন্স করছে, এবং যারা ইয়াং ক্রিকেটার যারা আপকামিং ন্যাশনাল টিমের জন্য বিবেচিত হচ্ছে, তাদের জন্য এই টিম একটা খুব ভালো প্ল্যাটফর্ম হতে পারে। এবং যেহেতু এই টিমের খেলাটা ন্যাশনাল টিমের কাছাকাছি খেলা, ওখানে পারফর্ম করলে তাদের নির্বাচকদের দল গঠন করতে সহজ হবে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে মাঠে নামবেন নাফিস। ডিপিএল এর মঞ্চেও ক্লাবের জন্য অবদান রাখতে চান তিনি। অগোচরে হয়তো খুঁজে বেড়ান নীতি নির্ধারকদের সুনজর। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। হাঁটুর অস্ত্রোপচার শেষ হয়েছে 4 সপ্তাহ হলো, তবে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে আরো 6 থেকে 7 মাস। বলা হচ্ছে পেসার মোহাম্মদ শহীদের কথা। বিপিএল ইনজুরিতে পড়ায় খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। এদিকে গল টেস্টে উইকেট কিপার ব্যাটসম্যানের দায়িত্ব পালন করা লিটন দাসের ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 সপ্তাহ। এসব তথ্য জানান বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি করে বিসিবি কর্মকর্তাদের নজরে আসেন লিটন দাস। ঘরোয়া লিগে নিজের অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রায় 1.5 বছর পর জায়গা করে নেন জাতীয় দলে। সেই সুবাদেই শ্রীলঙ্কা পাড়ি জমান এই উইকেট কিপার ব্যাটসম্যান। অধিনায়ক মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হয়ে খেলেন গল টেস্টে। গলে ব্যাট হাতে জ্বলে না উঠলেও উইকেটের পেছনে সফল ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লঙ্কানের বিপক্ষে সেই টেস্টেই পাঁজরের ইনজুরিতে পড়ে ছিটকে পড়েন 22 বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। দেশে ফিরে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষণে আছেন লিটন দাস। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী অবশ্য জানান, ইনজুরি গুরুতর না হলেও ব্যাট হাতে মাঠে ফিরতে আরো 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে লিটনকে। স্পেশালি উইকেট কিপারের ক্ষেত্রে যেহেতু ওর অ্যাক্টিভিটিটা অন্যদের চাইতে একটু বেশি, সো ওর রিকভারি টাইমটা একটু বেশি বলে আমরা ধারণা করছি। সো 6 সপ্তাহের মতো লেগে যাবে ওর প্র্যাকটিসে ফিরে আসতে। আশা করছি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ওর ব্যাটিংয়ে ফিরে আসতে পারবে। এদিকে শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে 8 ম্যাচে 15 উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন পেসার মোহাম্মদ শহীদ। কিন্তু সেই আসরেই হাঁটুর ইনজুরিতে পড়ে সেই সম্ভাবনা দূরের বাতিঘর হয়ে যায় শহীদের। 4 সপ্তাহ হলো ছুরি কাঁচের নিচে গেছেন, এখন আছেন বিসিবির নিবিড় পর্যবেক্ষণে। অস্ত্রোপচারে ধকল কিছুটা কাটিয়ে উঠলেও পুরোপুরি ফিট হতে আরো 6 থেকে 7 সপ্তাহ সময় লাগবে এই পেসারের। 6 মাসের আগে আমরা সাধারণত পেস বোলারদের ক্ষেত্রে টোটাল ম্যাচ ফিটনেস আশা করি না। তো আশা করছি 6 থেকে 7 মাসের মধ্যে ও কম্পিটিটিভ ক্রিকেটে ফিরে আসতে পারবে। লিটন শহীদ ছাড়াও টাইগারদের ইনজুরির তালিকায় আছে আলাউদ্দিন বাবুর নাম। পায়ের ইনজুরির কারণে যার খেলা হচ্ছে না প্রথমবারের মতো দেশের মাটিতে আয়োজিত ইমার্জিং কাপ ক্রিকেটে। ভালো মতোই ও সম্পন্ন করেছে। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। আজ 24শে মার্চ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের 30তম জন্মদিন। সাকিব শুধু একটা নামই নয়, একটা অনুপ্রেরণাও। বদলে যাওয়া টাইগারদের অন্যতম বড় স্বপ্ন সারথি। একটা সময় ছিল যখন বাংলাদেশের তরুণরা স্বপ্ন দেখত সচিন কিংবা শেন ওয়ার্ন হওয়ার। এখন সাকিব স্বপ্ন দেখাচ্ছেন সাকিব হওয়ার। নিজেদের সাথে সাথে দেশকেও এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব। তার জন্মদিনে সময় পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কি নাম? সাকিব আল হাসান। না স্যার, আমি সাকিব আল হাসান।
তাইলে আমি কে রে? সাকিব আল হাসান, যার ব্যাটে ভর করে বসন্ত, যার খুনি জাদুতে রূপকথা হয়ে ওঠে সত্যি। 1987 সালের 24শে মার্চ মাগুরায় জন্ম নেওয়া ফয়সাল একদিন যে সেরাদের সেরা হয়ে উঠবেন সে আজ পাওয়া গিয়েছিল তার শৈশবেই। ইসলামপুর পাড়া ক্রিকেট ক্লাব বিকেএসপি, অনূর্ধ্ব 19 কিংবা জাতীয় দল যেখানেই খেলেছেন সাকিব ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। ক্রিকেটের 140 বছরের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে হয়েছেন 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার। বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল, শ্রীলঙ্কা কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সবখানেই লাল সবুজের পতাকাকে তুলে ধরেছেন সাকিব। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। 2006 সালে জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান মিস্টার 75। তারপর আর ফিরে তাকাতে হয়নি পেছনে। এ পর্যন্ত খেলা 49 টেস্টে 5 সেঞ্চুরি আর 21 ফিফটিতে 40.92 গড়ে করেছেন 3479 রান। এই তো সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ 217 রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে উইকেট নিয়েছেন 176টি, যেখানে 5 উইকেট 15 আর 10 উইকেট একবার। রঙিন জার্সিতে আরো রঙিন সাকিব। 166 ওডিআইতে 220 উইকেটের পাশাপাশি ব্যাটে করেছেন 6176 রান। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে 57 ম্যাচে 1406 রান আর 67 উইকেট সাকিবের। এত সব অর্জনের কারণে ক্রিকেটের দেশে পেয়েছেন শর্তহীন ভালোবাসা। তাই তো জন্মদিনে ভক্ত সমর্থক কিংবা সতীর্থ সবার একটাই প্রত্যাশা, আরো এগিয়ে যাও সাকিব। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই সামনে যে সিরিজ আসছে ওয়ানডে সিরিজ, সেখানেও ও টেস্ট সিরিজের মতো ভালো পারফর্ম করবেন। হ্যাপি বার্থডে সাকিব আল হাসান। বলতে চাই যে যত বছর বাঁচেন ভালো মতো বাঁচেন আর আমাদেরকে সুন্দর সুন্দর খেলা উপহার দেন। বাংলাদেশ ক্রিকেটের তুমি একজন গর্ব। সাকিবুল হাসান, আমরা তোমার অনেক ভালোবাসি, তুমি আমাদের দেশের জন্য অনেক ভালো খেলো। পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, চিনিয়েছেন, সেটা যাতে আরো দিন দিন আরো বৃদ্ধি পায়। নিন্দুকেরা না হয় সমালোচনাই করুক, তবুও সাকিব থাকুক তার খ্যাপাটে ব্যাটিংয়ে। সাকিবের অর্জনগুলো হোক সাকিবীয়। শুভ জন্মদিন বাংলাদেশের জান, শুভ জন্মদিন সাকিব আল হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইমার্জিং কাপের আগে বিসিবি সবুজ ও বিসিবি লাল দল এই দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছে অনূর্ধ্ব 23 দল। ম্যাচে সবুজ দলকে হারিয়ে জয় পেয়েছে লাল দল। এদিকে আসরটাকে জাতীয় দলে ফেরার মন্ত্র হিসেবে দেখছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মিথুন আলী। আসরে সেরাটা দিয়ে দলের জয়েও ভূমিকা রাখতে চান তিনি। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার থেকে ডাম্বুলায় ওয়ানডে সিরিজে লঙ্কা জয়ে নেমে পড়বে বাংলাদেশ দল। একই সময় ইমার্জিং কাপ দিয়ে দেশের ক্রিকেটকে চাঙ্গা করে রাখবেন যুবা ক্রিকেটাররা। বি গ্রুপে 27 মার্চ প্রতিপক্ষ হংকং জাতীয় দল। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং স্বাগতিকদের তুলনায় দুর্বল হলেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাই তো নিজেদের প্রস্তুতি সেরে নিতে বিসিবি সবুজ ও লাল এই দুই দলে ভাগ হয়ে নেমে পড়ে প্রস্তুতি ম্যাচে। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে লাল দলের জন্য 294 রানের টার্গেট ছুড়ে দেয় সবুজ দল। দলের হয়ে মেহেদী মারুফ 90 ও সাদমান করেন 67 রান। তানভীর নিয়েছেন 3টি উইকেট। জবাবে 6 উইকেট হারিয়ে 298 রান তোলে লাল দল। সর্বোচ্চ 69 রান আসে মুমিনুলের ব্যাট থেকে। নাসির করেছেন 63 রান। 3টি উইকেট নিয়েছেন মাসুম। ইমার্জিং কাপে নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফেরার পথটা মসৃণ করতে চান উইকেট রক্ষক ব্যাটসম্যান মিথুন আলী। আমাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি এবং ইয়াং প্লেয়াররা, যাদের সিলেক্টররা এবং আমাদের কোচরা অনেক কাছে থেকে দেখতে পারবে। কারণ আপনি দেখেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান যারা আসবে এরা সবাই খুব ভালো টিম আসবে। এদের সঙ্গে ভালো খেললে অবশ্যই ফোকাসটা অনেক বেশি থাকবে। হংকং ছাড়াও বাংলাদেশের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ইমার্জিং কাপ ক্রিকেট চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে চট্টগ্রামে। ক্রিকেটারদের দেয়া হবে কঠোর নিরাপত্তা। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার ইকবাল পাহাড়। ঢাকার পরেই গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম। এখানে বন্দর থাকার কারণে এটির গুরুত্ব আরো বেশি। সেই সব মিলিয়ে এই চট্টগ্রাম একটি টার্গেট জঙ্গিদের হতে পারে এরকম আশঙ্কা কোনো সময় আসলে উড়িয়ে দেওয়া যায় না। গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুত আছে। সবকিছু বিবেচনায় রেখেই কিন্তু আমরা আমাদের প্রস্তুতি রেখেছি যাতে কিনা কোনো রকম অঘটন ঘটতে না পারে। দেশের ফুটবলের খবর। ফুটবলের উন্নয়নে চায়না ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একত্রে কাজ করবে বাফুফে, যেখানে প্রাধান্য পাবে নারী ও পুরুষ ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক দল, টেকনিক্যাল স্টাফ আদান প্রদান সহ ক্লাব কাঠামো পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তবে ঠিক কয়টি বিভাগে কাজ করবে বাংলাদেশ ও চায়না ফুটবল তা নিশ্চিত হওয়া যাবে আগামী মের আনুষ্ঠানিক চুক্তির পর। চীন থেকে ফিরে বিষয়গুলো নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
ফুটবলের উন্নয়নে সাম্প্রতিক সময়ে চায়না যে কতটা তৎপর তা সবারই জানা। স্কুল থেকে শুরু করে তাদের এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিকল্পনাবদ্ধ জাতীয় দল পর্যন্ত। শুধু তাই নয়, কোটি টাকার ঝনঝনানিতে বিশ্বের নামিদামি সব তারকাদের গন্তব্য যেন এখন চীনের দিকে। আর এসব বিবেচনায় দেশটির সঙ্গে ফুটবলীয় সম্পর্ক স্থাপনে তৎপর বাফুফে। মূলত ফুটবলের ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে চায়নার সঙ্গে কাজ করতে আগ্রহী ফেডারেশন, যেখানে প্রাধান্য দেওয়া হবে নারী ও পুরুষ ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক দলগুলোকে। এছাড়াও আলোচনায় আছে দুদেশের ক্লাব টুর্নামেন্টও। পাশাপাশি রেফারিং সহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়েও চীনের সহায়তা প্রত্যাশী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দল, পুরুষ এবং মহিলা, আমাদের জাতীয় ফুটবল দল, আমাদের জাতীয় মহিলা ফুটবল দল, তাদেরকে কিভাবে আমরা চায়নাতে পাঠাতে পারি বা চায়নার সাথে তাদের সাথে কিভাবে আরো খেলাধুলাগুলো বেশি বেশি করা সম্ভব। সাথে সাথে টেকনিক্যাল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে, রেফারিং ডেভেলপমেন্ট, কোচিং ডেভেলপমেন্ট, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে খুব বিস্তারিত আলাপ আলোচনা করেছি। সেই আঙ্গিকে বাংলাদেশের ফুটবল আসলে টোটাল বিষয়গুলোর সাথে কিভাবে লাভবান হতে পারে, সেটাই ছিল আমাদের এই 2 দিনব্যাপী সফরের মেইন উদ্দেশ্য। চীনের পক্ষ থেকে আমন্ত্রণমূলক এই বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করেছেন বাফুফে সভাপতি এবং সাধারণ সম্পাদক, যেখানে আলোচনা ফলপ্রসূ হলেও হয়নি কোনো আনুষ্ঠানিক চুক্তি। তবে বিষয়গুলো নিয়ে বেশ আশাবাদী অবস্থানে বাফুফে। আগামী 2 মাসের মধ্যে একদম স্পেসিফিক ডিটেলস নিয়ে চাইনিজ ফুটবল ফেডারেশনের সাথে একটি এমইউ সাইন করা। 10টি বিষয় আমরা উত্থাপন করেছি। সেই 10টি বিষয় থেকে তাদের কাছে সহযোগিতা না পেলেও আমরা আশা করি যে 8টি বিষয় বা 6টি বিষয় যেগুলো নিয়ে তাদের সাথে আসলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে এবং আমরা এটা নিয়ে কাজ করব। এটার ব্যাপারে আমরা ডিটারমাইন্ড। সবকিছু ঠিক থাকলে চুক্তি স্বাক্ষরিত হবে আগামী মেতে। আর তাতে যদি সত্যি সফল হয় বাফুফে, তাহলে বিষয়টি হবে দেশের মৃতপ্রায় ফুটবলে অনেকটা অক্সিজেন সরবরাহের মতো। সাইন করা এবং সেই সমঝোতা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। স্বাধীনতা কাপ রোলবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন লেজার স্কেটিং ক্লাব, নারীদের শিরোপা ঘরে তুলেছে আজাদ স্কেটিং ক্লাব। দেশের বাইরের ফুটবলে বিশ্বকাপ বাছাইয়ের খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে এগিয়ে যেতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 12 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবার উপরে আছে সেলেসাওরা। এই ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অংশগ্রহণ। উরুগুয়ের মন্টেভিওতে এই ম্যাচটি শুরু হবে ভোর 5টায়। পয়েন্ট টেবিলের এই অবস্থানই বলে দেয় বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে কতটা নির্ভর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 12 ম্যাচে 27 পয়েন্ট, পয়েন্ট টেবিলের আধিপত্য আর টানা জয়ে উড়ছে সেলেসাওরা। আর সব কীর্তির পেছনে থেকে কলকাঠি নেড়েছেন তিতে। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন হারতে ভুলে গেছে ব্রাজিল। এই ম্যাচে উরুগুয়ে আর পরের ম্যাচেই প্যারাগুয়েকে হারাতে পারলে কোনো হিসেব নিকেশ ছাড়াই প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে তিতের দল। দলীয় শক্তি, ফুটবলীয় ঐতিহ্য সবকিছুতেই উরুগুয়ের চেয়ে এগিয়ে ব্রাজিল। সেলেসাওদের খেলা মানেই ফুটবল প্রেমীদের নির্ঘুম রাত। আর সেখানে যদি থাকে নেইমার নামক প্রাণ ভোমরা, তবে তো আনন্দের মাত্রা বেড়ে যাবে কয়েক গুণ। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16তে দুর্দান্ত খেলেছেন এই বার্সা তারকা। এ ম্যাচেও তার কাছ থেকে আক্রমণ ভাগে চমকপ্রদ কিছুর আশা করছে সমর্থকরা। ম্যাচটা উরুগুয়েতে হলেও আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। দলের সবাই সেরা ছন্দে আছে। আশা করি ম্যাচটা আমরাই জিতব। এছাড়া তিতের বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক হিসেবে আছেন বেনফিকা গোলরক্ষক এডারসন, ফ্ল্যামিঙ্গো মিডফিল্ডার দিয়েগো ও ফরওয়ার্ড দিয়েগো সুজা। তবে তিতে শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের অনুপস্থিতি। সবশেষ 6 ম্যাচে 4টি গোল করেছেন ব্রাজিলের আক্রমণ ভাগের এসে নারী। তাই তার শূন্যতা কিছুটা হলেও ভোগাবে দলকে। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, প্রবাদটা অক্ষরে অক্ষরে মিলেছে এ ম্যাচে। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে উরুগুয়ে দলে লুইস সুয়ারেজ খেলতে না পারায় সেলেসাওরা আনন্দে থাকলেও দুশ্চিন্তায় চোখের ঘুম হারাম হয়ে গেছে অস্কার তাবারেজের। দলের তুরুপের তাসকে ছাড়াই ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে নামতে হচ্ছে তাদের। 12 ম্যাচে 7 জয়ে 23 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। এই ম্যাচের জয়টা তাই তাদের জন্য বেশ প্রয়োজন। তবে মানসিক শক্তি দিয়েই সব প্রতিকূলতাকে জয় করতে চান তাবারেজ। দু দলের শেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও উরুগুয়ের চেয়ে এগিয়ে আছে ব্রাজিল। 4 বারই জয় আছে সেলেসাওদের। একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে আরেক ম্যাচে চিলিকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের আশা ধরে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে মেসিদের। সে সঙ্গে কোপা আমেরিকায় হারের শোধ নিতেও মুখিয়ে আছে বাউজার শিষ্যরা। বুয়েনোস আয়ার্সে ভোর 5:30টায় শুরু হবে দু দলের এই হাই ভোল্টেজ ম্যাচ।
27 জুন 2016 নিউ জার্সির মিড লাইফ স্টেডিয়াম। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে মেসিরা কি ভেবেছিল কি ভয়াল সময় অপেক্ষা করছে তাদের জন্য? গোলশূন্য ম্যাচে শেষ পর্যন্ত টাই ব্রেকে 4-2 গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো শতবর্ষী কোপার শিরোপা ঘরে তোলে চিলি। আর বিশ্বকাপ সহ টানা 3 ফাইনালে হারের যন্ত্রণায় কাতর মেসি অভিমানে বিদায় জানান জাতীয় দলকে। নানা অনুরোধের পর আবারও আর্জেন্টিনাকে সাফল্যের ধারায় ফেরানোর মিশন নিয়ে ফিরেছেন মেসি। তবে এখনো ধরা দেয়নি সাফল্য নামক সোনার হরিণ। বছর ঘুরে আবারও মুখোমুখি সেই দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও চিলি। ম্যাচের আগে গুমট পুরো আর্জেন্টিনা শিবির। আর্জেন্টাইন গণমাধ্যম ও ফেডারেশনের সঙ্গে সম্পর্কটা মধুর যাচ্ছে না ফুটবলারদের। এর চেয়েও বড় খবর, এ ম্যাচে হেরে গেলে বিশ্বকাপে টিকে থাকাটা দূরের বাতিঘর হয়ে যাবে আর্জেন্টিনার জন্য। কারণ 12 ম্যাচে 5 জয় আর 3 হারে 19 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে আলবিসেলেস্তেরা। এ ম্যাচে চিলির বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো পথ নেই মেসিদের সামনে। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল সরাসরি জায়গা পাবে 2018 বিশ্বকাপে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে অফ। অনিশ্চয়তার বেড়াজাল থেকে মুক্তির সঙ্গে চিলিকে হারিয়ে কোপায় হারের শোধ নিতে মুখিয়ে আছে এদুয়ার্দো বাউজার শিষ্যরা। দারুণ ফর্মে আছেন দলের মূল ভরসা লিওনেল মেসি। তবে ইনজুরি কারণে ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার পাবলো জাবালেতা ও ইউভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা খেলবেন না চিলির বিপক্ষে ম্যাচে। 12 ম্যাচের 6টিতে জিতে 20 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে চিলি। তবে দলের দুই মূল ভরসা অ্যালেক্সিস সানচেজ ও ভিদাল ফর্মে না থাকায় সে শূন্যতা পূরণ করতে চান অন্যরা। এই ম্যাচটা দু দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা চাইবো জয় দিয়ে নিরাপদ অবস্থানে থাকতে। তবে খেলাটা ওদের মাঠে হওয়ায় কিছুটা সুবিধা তো ওরা পাবেই। দু দলের এখন পর্যন্ত 21 বারের দেখায় অবশ্য 12 জয় নিয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে আর্জেন্টিনা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের খবর। বিদায় বেলাটা রাঙিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেলেন জার্মান ফুটবলার লুকাস পোডলস্কি। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার করা একমাত্র গোলেই 1-0 গোলের ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ দিয়েই জার্মানির হয়ে দীর্ঘ 13 বছরের ক্যারিয়ারের ইতি টানলেন পোডলস্কি। সিগন্যাল ইডুনা পার্কে অসংখ্যবার এসেছেন পোডলস্কি। তবে এবারের মতো সম্ভাষণকে কখনো পেয়েছিলেন? ম্যাচটা জার্মানির জার্সি গায়ে শেষ বলেই কিনা পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক পোডলস্কিকে সম্মান জানাতে এতটুকু কার্পণ্য করেনি। দীর্ঘ 13 বছরে তার অর্জনের স্বীকৃতি স্বরূপ শেষ ম্যাচে জার্মান ফুটবল ফেডারেশনের সম্মাননার সাথে অধিনায়কের আর্মব্যান্ডও ছিল তার হাতে। ইংল্যান্ড জার্মানি ম্যাচ মানে একটা যুদ্ধ আবহ, হোক না সেটা প্রীতি ম্যাচ। পোডলস্কির বিদায় ম্যাচ হলেও তাতে থ্রি লায়নদের কি বা আসে যায়। তাই তো গ্যারেথ সাউথগেটের হাত ধরে নতুন যুগে পা দিয়ে ইংল্যান্ড শুরু থেকেই বেশ আগ্রাসী। প্রথমার্ধে দুদলই উপহার দেয় আক্রমণ নিয়ে বিরতিতে যাবার সুযোগ এসেছিল জার্মানিরও, কিন্তু এবার পোডলস্কির চেষ্টা বৃথাই যায়। দ্বিতীয়ার্ধেও গোলের নেশায় মত্ত দুদলই একে অপরের রক্ষণে হানা দিয়ে। হকির খবর। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 আসর শেষ হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হতে চলল। কিন্তু টুর্নামেন্টের স্পন্সরশিপের 1 কোটি টাকার পুরোটা এখনো পরিশোধ করেনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইন্ডেক্স ও এফএমসি গ্রুপ। এখন পর্যন্ত 52 লাখ টাকা ফেডারেশনের হাতে পেলেও বাকি 48 লাখ টাকা তারা খরচ করেছে নিজস্ব অর্থায়নে। বিষয়টি সময় সংবাদে জানিয়েছেন হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক। অন্যদিকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্ণধার ফেডারেশনের সহসভাপতির দাবি করেন এরই মধ্যে হিসেবের সব টাকাই পরিশোধ করা হয়েছে। সজল মিত্র রিচার্ডের রিপোর্ট। পৃষ্ঠপোষকের অভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনের জন্য নতুন কোনো ঘটনা নয়, কিন্তু দেশের হকি ফেডারেশনে এবার অনুষ্ঠিত হচ্ছে নতুন নাটক। এ মাসের 12 তারিখে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 শেষ হয়ে গেলেও সেই আসরের স্পন্সরশিপ বাবদ 1 কোটি টাকার পুরোটা এখনো বুঝে পায়নি বাংলাদেশ হকি ফেডারেশন। তাদের দাবি এখন পর্যন্ত তারা পেয়েছে 52 লাখ টাকা, বাকি 48 লাখ টাকা নিয়েই চলছে নাটক। বিষয়টি সত্যতা স্বীকার করেছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিজেই। প্রথম থেকে এই টুর্নামেন্টটা শুরু হওয়ার পর থেকে মুনির ভাই কমিটমেন্ট করছেন উনি 1 কোটি টাকার স্পন্সরশিপ এনে দিবেন, এবং তার ভিতরে উনি 52 লাখ টাকার মতো আইনা দিচ্ছে অলরেডি। আমরা ওইটাতে কাজ শুরু করছি এবং বাকিটাও উনি বলছেন যে উনি উইল পে দি ব্যালেন্স অ্যামাউন্ট। আমরা যেদিন ওর হিসাব দিব উনি চেক দিয়ে দিবে। যদিও এই 48 লাখ টাকা ফেডারেশন তাদের স্থায়ী আমানত ভেঙে এরই মধ্যে খরচ করে ফেলেছে। প্রায় 3.25 কোটি টাকার স্থায়ী আমানত ভেঙে টুর্নামেন্টের খরচ চালানো কতটুকু যুক্তিযুক্ত তারও ব্যাখ্যা দিলেন ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের প্রয়োজনে খরচ করা হয়েছে, খরচ করে যখন আবার টাকাটা পাবো তখন আবার ফিক্সড ডিপোজিটে রেখে দেবো। এখন ফিক্সড ডিপোজিটের রেট ইজ ভেরি পুয়ার, 5% 6% ইন্টারেস্ট রেট, যেটা ব্যাংক নর্মাল অ্যাকাউন্টে রাখলেও পায়। ফিক্সড ডিপোজিটে টাকা রাখা মানে এটা ঠিক না।
অন্যদিকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মালিক আবার ফেডারেশনের সহসভাপতি। তার সঙ্গে এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করলেন এরই মধ্যে পুরো টাকা পরিশোধ করা হয়ে গেছে। সঠিক হিসেব ফেডারেশন দাখিল করলে উল্টো তিনিই ফেডারেশনের কাছ থেকে টাকা পাবেন। 50 দেওয়ার কথা ছিল, অলরেডি 82 আমরা দিয়ে দিয়েছি, আর বাকি হিসাবটা আমি এখনো পাইনি। কমিটি খরচ করে কমিটির হিসাবগুলো দিবে। যে কয়েকটা কমিটির খরচ পাওয়া গেছে আমরা সেই কয়েকটা কমিটির হিসাব দেখেছি, যেটা মনে হয়েছে ওকে এটা খরচ হয়েছে, অ্যাপ্রুভ করা যায়। সবগুলো কমিটির হিসাব তো পাওয়া যাবে। আর টোটাল খরচ কিন্তু যেটা হয়েছে সেটা ক্লোজ টু 76 লাখ টাকার মতো। তো ফেডারেশনকে তো 76 লাখ টাকার ওই জায়গায় 82 লাখ টাকা অলরেডি প্রোভাইড করা হয়েছে। হকি ফেডারেশনের মাঝে চলমান জটিলতা নতুন কিছু না হলেও মাঠের খেলার বাইরে গিয়ে দেশের হকির স্বার্থে এসব উটকো সমস্যার খুব দ্রুত সমাধান চান দেশের ক্রীড়ামোদীরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতার তৃতীয় দিনের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, তিতাস ক্লাব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দিনের প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী 26-28, 25-16, 25-18, 25-17 পয়েন্টের ব্যবধানে 3-1 সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে হারিয়েছে। দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী 25-9, 25-16, 25-12 পয়েন্টের ব্যবধানে 3-0 সেটে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। তৃতীয় খেলায় দাপট দেখিয়েছে তিতাস ক্লাব। বাংলাদেশ পুলিশকে 25-23, 25-20, 25-19 পয়েন্টের ব্যবধানে 3-0 সেটে হারিয়েছে। দিনের শেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 25-9, 25-15, 25-7 পয়েন্টের ব্যবধানে 3-0 সেটে বাংলাদেশ জেল পুলিশকে হারিয়েছে। স্বাধীনতা কাপ রোলবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লেজার স্কেটিং ক্লাব, আর নারী বিভাগে শিরোপা ঘরে তুলেছে আজাদ স্কেটিং ক্লাব। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের খেলায় শুরুতে এগিয়ে যায় সার্চ স্কেটিং ক্লাব। প্রথমার্ধে লেজার স্কেটিং ক্লাবের জালে 2টি গোল দেয় সার্চ স্কেটিং ক্লাব। বিরতির পর ঘুরে দাঁড়ায় লেজার স্কেটিং। দারুণ খেলে শেষ পর্যন্ত 4-2 গোলের ব্যবধানে জয় পায় তারা। এদিকে ছেলেরা জিতলেও হেরেছে লেজার স্কেটিং ক্লাবের নারী দল। আজাদ স্কেটিং ক্লাবের কাছে তারা 3-1 গোলে হেরেছে। ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস প্রীতি টি-20 ম্যাচ। এতে ইলেকট্রনিক মিডিয়া একাদশের বিপক্ষে জয়লাভ করে ইলেকট্রনিক মিডিয়া একাদশ। জেলার সার্কিট হাউস মাঠে বৃহস্পতিবার দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রিন্ট মিডিয়া একাদশ 8 উইকেটে সংগ্রহ করে 111 রান। জবাবে নির্ধারিত ওভারে 9 উইকেট 106 রান করে ইলেকট্রনিক মিডিয়া একাদশ। এতে 3 ওভার বল করে মাত্র 6 রান দিয়ে 3টি উইকেট লাভ করেন সময় সংবাদের রিপোর্টার হারুনুর রশিদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুষ্টিয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক র্যাপিড দাবা টুর্নামেন্ট। 2 দিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 120 জন প্রতিযোগী। বৃহস্পতিবার রাত 8টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রথম রাউন্ডে কুষ্টিয়ার রাইফেল ক্লাবে 60 জন প্রতিযোগী অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। বৃষ্টিবিঘ্নিত ডানেডিনে টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের কাছে 8 উইকেটে হেরে যায় কিউইরা। ফলে সিরিজ বাঁচাতে এই টেস্ট জয়ের কোনো বিকল্প ছিল না ব্ল্যাক ক্যাপসের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই দুঃসংবাদ পেল টিম নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল পাচ্ছে না টিম সাউদিকে। এছাড়া এই ম্যাচের জন্য শতভাগ ফিট নন উইকেট রক্ষক ব্যাটসম্যান বিজে ওয়েটলিং। এর আগে ইনজুরির কারণে তৃতীয় টেস্টের নাম ছিল না অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরের। আগামী 25 মার্চ হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত হবে দু দলের তৃতীয় ও শেষ টেস্ট। সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 2016 সালের মার্চে আন্দ্রে রাসেলের বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকান ডোপিং বিরোধী কমিশন। এরপর 3 দফা ফোন, ইমেইল আর চিঠি দিলেও নির্ধারিত তারিখে উপস্থিত হননি রাসেল, যা ওয়াডার নিয়মানুসারে ডোপ টেস্টে ব্যর্থ হওয়া শামিল। ফলে এবছর 31 জানুয়ারি তাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করে ওয়াডা। তবে দেরিতে হলেও এই নিষেধাজ্ঞার বিপক্ষে জ্যামাইকান অ্যান্টি ডোপিং কমিশনে আপিল করেছেন রাসেল।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী। তবে আপিলের শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। আসন্ন মিয়ামি মাস্টার্স ওপেনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন দুই টেনিস তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। দীর্ঘ 6 মাসের ইনজুরি কাটিয়ে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মেই আছেন ফেডেক্স। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনের পর গত রোববার শিরোপা জিতেছেন বিএনপি প্যারিবাস ওপেনের। তাই তো মিয়ামি ওপেনেও দারুণ কিছু করতে চান এই সুইস। অন্যদিকে এই আসর দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নাদালেরও। সত্যি বলতে স্বপ্নের মতোই যাচ্ছে এবছরটা, তবে স্বস্তির কিছুই নেই। মিয়ামি ওপেনে ভালো করাটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ। আশা করি আমি তা করে দেখাবো। গত বছরের তুলনায় এই বছরটা আমার নেহাত মন্দ যায়নি। বার্সেলোনায় ইনজুরি নিয়ে আমি শিরোপা জিতেছিলাম, এখন নিজেকে পুরোপুরি ফিট মনে হচ্ছে। মাঠের খেলায় প্রমাণ করতে চাই। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের ভেন্যু ডাম্বুলায় পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ জিততে বদ্ধপরিকর টাইগাররা, বললেন খালেদ মাহমুদ সুজন। প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। রঙিন পোশাকে অভিষেকের অপেক্ষায় এই তরুণ। ফুটবলের উন্নয়নে চীন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একত্রে কাজ করবে বাফুফে। প্রাধান্য পাবে নারী ও পুরুষ ফুটবলের বিভিন্ন বয়স ভিত্তিক দল। দেশের হকিতে চলছে নতুন নাটক। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর স্পন্সরশিপের টাকা পরিশোধ নিয়ে ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পাল্টাপাল্টি অভিযোগ এবং প্রতিশোধের মিশনে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভোরে চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা, ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।